প্রিয় শিক্ষার্থী, আমি এখন ইংরেজি গ্রামারের একেবারেই প্রাথমিক ধাপ, যেটা দিয়ে আমরা সেই ছোটোবেলায় ক্লাস 3-4 থেকে আসলে ইংরেজি গ্রামার শেখার চেষ্টা করে আসছি, আজও চেষ্টা করছি, কিন্তু এখনও পর্যন্ত প্রপারলি টেন্স যারা ঠিক করতে পারেন নাই, অনলি তাদের জন্য এই ক্লাস। আশা করা যায় যারা পারেন তারা এটা এড়িয়ে যাবেন। তো দেরি না করে চলুন শুরু করি। শুরুতে যে কথাটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে পৃথিবীতে যা ঘটে, যা হয়, যা বলি, সব কিছু কোনো না কোনো কালের ভিতরে পড়ে যায়। তো গবেষকরা গবেষণা করে, ব্যাকরণবিদরা গবেষণা করে করে এরকম কাল খুঁজে পেয়েছেন টোটাল 12টা। এই 12টাকে 3টা অংশে বিভক্ত করেছেন। অর্থাৎ সেই 3টা অংশ কি? প্রেজেন্ট, ফিউচার অ্যান্ড পাস্ট। যদি বাংলায় বলি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। তো আমি এই ভিডিওতে 2 পর্বে, মোট 2টা ভিডিওতে আমি টেন্সের উপর ডিটেলস আলোচনা করব। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তো দেখুন, শুরুতে আমরা যে টেন্স এখানে লিখেছি সেটা হচ্ছে ইনডিফিনাইট টেন্স। আপনি পাস্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং ফিউচার ইনডিফিনাইট টেন্স এখানে দেখতে পাচ্ছেন। তো দেখেন, আমি যেভাবে আসলে টেন্স শিখেছি বা যেটা শেখা উচিত, আমাদের মাতৃভাষায় শেখা উচিত। অর্থাৎ আমরা যে বাংলায় কথা বলি, আমরা যদি বাংলা না বুঝতে না পারি, তাহলে আমরা আসলে টেন্সের কিছুই বুঝতে পারবো না। তো আমরা ছোটোবেলা থেকে যে প্রক্রিয়া টেন্সটা শিখে আসছি সেখানে আছে গঠন প্রণালী, এরপরে আইএনজি, তেসি, তেসো ইত্যাদি ইত্যাদি। এই ধরনের টেন্স শেখার ফলে আসলে আমাদের যে মাতৃভাষায় না শেখার কারণে যে প্রবলেমটা হয়েছে সেটা থেকে গেছে। ফলে আমি চেষ্টা করবো আপনাদেরকে মাতৃভাষায় টেন্স সম্পর্কে ধারণা দেওয়া। তো দেখেন, আমি শুরুতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কাছে যাই। অর্থাৎ আমরা 3টা, অর্থাৎ পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার, 3টা যে টেন্সের ইনডিফিনিট আছে আমরা সেটা একবারে শেখার চেষ্টা করব। তো দেখবেন, আমি শুরুতে আপনাদেরকে একটা কোশ্চেন করতে চাই। আচ্ছা, আমি যে একটা কথা বলেছি যে পৃথিবীর সব ঘটনা, সব কিছুই কালের ভিতরে ঘটে। তো দেখুন, তখন আপনাদের একটা মনে হবে একটা বিষয় যে আচ্ছা, আমার নাম তো আরিফ, আমার নাম আরিফ, আচ্ছা এটা কি কোন কালের ভিতরে পড়লো? আচ্ছা, আবার মনে হতে পারে যে আমার বাড়ি অমুক গ্রামে, আমার বাবার নাম অমুক। তো দেখেন, এইটা আসলে কোনো কালের ভিতরে পড়তেছে না। আপনার ধারণা অনুযায়ী কোনো নির্দিষ্ট কালের ভিতরেই পড়তেছে না। তো আপনারা জানেন যে নির্দিষ্ট শব্দের একাধিক ইংরেজি আছে, যার ভিতরে একটা ইংরেজি হচ্ছে ডেফিনাইট। তো ডেফিনাইট মানে নির্দিষ্ট, অর্থাৎ যদি কোনো কালে পড়তো তাহলে সেক্ষেত্রে আমরা বলতাম ডেফিনাইট কাল বা প্রেজেন্ট ডেফিনাইট। কিন্তু দেখেন, আমার নাম আরিফ, তার নাম অমুক, তার বাড়ি এই জায়গায়, এগুলো কোনো কালে পড়ছে না। তাহলে আমরা এগুলো বলতে পারি না যে কোনো নির্দিষ্ট, যেহেতু কালে পড়ছে না তাহলে এটা ইনডিফিনাইট। হ্যাঁ, ঠিক ধরেছেন। তো এই যে বর্তমান কাল বলেন আর যাই বলেন, যদি আমরা কোনো বক্তব্যকে, কোনো ঘটনাকে কোনোভাবেই কোনো কালে ফেলতে না পারি, তাহলে সেক্ষেত্রে নিঃসন্দেহে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আশা করা এটা তারা বুঝতে পারবেন। যেমন ধরেন, আমি কথা বলি। আচ্ছা, আমি যে কথা বলি, আমি কি বলছি এটা সকালে বলি, গতকাল বলেছি, আগামীকাল বলবো, এরকম না। কিন্তু আমি আসলে কথা বলি, কিন্তু কখন কোনো ঠিক নাই, বলি। একই প্রক্রিয়া যদি বলেন যে আমি খেলা করি, তো দেখেন তো, আপনি ভেবে দেখুন তো, আপনি আসলে খেলা করেন কোন সময়? আপনি মনে খেলা করি যখন মন চাই করি, কিন্তু আসলে কোনো কালের ভিতরে পড়ে না। তো ঠিক একই প্রক্রিয়ায় যে ঘটনাগুলো দেখবেন আপনি এইভাবে কোনো কালে ফেলতে পারছেন না, সবগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমি এখানে কয়েকটা উদাহরণ লিখেছি, আপনি দেখেন আপনারা। আমি কথা বলি, দেখেন তো এখানে আসলে কোনো কাল পান কিনা? নো। আমার নাম আরিফ, কাল পান কিনা? না। আমার গ্রামের বাড়ি পাশাপাশি, কাল পান কিনা? ছেলেরা মাছ ধরে, কোনো কাল পান? ছেলেরা মাছ ধরে, কখন ধরে? যখন দেখি আমি ওদেরকে, যখন দেখি তখন থেকে ওরা ধরে। তার মানে স্পেসিফিক তাদের কোনো সময় টেবিল নাই। তারপরে নির্দিষ্ট সময় না হলে আমরা একবারে বুঝতে পারবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু আমরা লিখতেই আসি, তাহলে এর স্ট্রাকচারটা কী হবে? আমরা ছোটোবেলায় আর কিছু পারি বা না পারি এই জিনিসটা পারতাম যে সাবজেক্ট প্লাস ভার্ব আর এক্সটেনশন। তো যদি আমরা এখানে ট্রান্সলেট করি, দেখুন তো একটু পারেন কিনা। আমি কথা বলি, এখানে সাবজেক্ট কি? আমি, ডেফিনেটলি আই। কথা বলে ইংরেজি কি? স্পিক। আচ্ছা, তাহলে আপনারা বললেন যে সাবজেক্ট প্লাস ভার্ব, যেহেতু অতিরিক্ত কিছু নাই, যদি বলতো তার সাথে কথা বলি তাহলে টু হিম, তো এরকম কিছু নাই বলে আমরা দেইনি।
আচ্ছা, একই প্রক্রিয়া আমি কথা বলি, আমার নাম আরিফ, আই অ্যাম আরিফ। এখানে মূল ভার্ব কোনটা? আপনার সাবজেক্ট বলছেন আমার, তাহলে আই, আমার নাম আরিফ। তাহলে যখন দেখবেন যে মূল ভার্ব নাই বা এই টাইপের কিছু, তখন অ্যাম ইজ আর এগুলো মূল ভার্বের আচরণ করে। তো আমার নাম আরিফ, আই অ্যাম আরিফ, আমার গ্রামের বাড়ি পাশাপুল। তো লিখবেন মাই ভিলেজ নেম ইজ, মাই ভিলেজ নেম ইজ পাশাপুল, ইজ এখানে মূল ভার্ব। ছেলেরা মাছ ধরে। দ্য বয়েস, যদি বলেন বয়েস, বয়েস মানে বহু বচন। তো বহু বচন আপনারা জানেন যে সবগুলো আমি আসলে বহু বচন হইলে ধরে মাছ ধরে, ক্যাচিং ফিশ, ক্যাচ ফিশ, সরি ফিশ। আচ্ছা, আপনারা যা শিখছেন এখন এইভাবে আপনি সারা পৃথিবীতে যার কোনো কাল পাবেন না সেটা পেয়ে ইন্ডিপেন্ডেন্স, কোনো সন্দেহ ছাড়াই। আচ্ছা, এখন আপনারা যদি বলেন যে অতীত, আমি তো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স দেখলাম যে কোনো আসলে যার কোনো কাল নেই, সেটা আছে প্রে ইন্ডিপেন্ডেন্স। তো সেক্ষেত্রে যদি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে কী হবে? পাস্ট ইন্ডিফিনাইট অনেক কথা বলা যায়, যে অতীতকাল যদি দেখেন যে কোনো কিছু বেশ দূরে, অনেক আগে, অতীত হতেই হবে এরকম যদি কিছু দেখতে পান, তাহলে সেক্ষেত্রে কোনো সন্দেহ ছাড়াই সেটা হচ্ছে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট। তো সেক্ষেত্রে এক্ষেত্রে একটা কথা লেখা আছে, আপনারা যদি কোনো কিছু একটা মনে রাখতে চান তাহলে এই কথাটা মনে রাখতে পারেন, ত তে তাম ল লে লাম। এই ত তে তাম ল লে লাম যদি কোথাও দেখতে পান এক বাক্যে কোনো সন্দেহ ছাড়াই, এটা আছে পাস্ট ইন্ডিফিনিট টেন্স। তো পাস্ট ইন্ডিফিনিট টেন্সে তাহলে আমরা এখানে কিছু স্ট্রাকচার দেখেছি। দেখেন, কথা বলেছিলাম, আচ্ছা ভালো কথা। তাহারা মারতো, কখন মারতো? অবশ্যই এখন না। তুমি গান গেয়েছিলে, আচ্ছা আপনারা যে স্ট্রাকচার ছোটোবেলা থেকে পড়ে আসছেন সেই অনুযায়ী স্ট্রাকচার দেখা যায় সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম মানে ডু ডিড ডান, গো ওয়েন্ট গান। এখানে যে ডু ডিড, এই ডিড ওয়েন্ট, এই যে 2 নম্বর ভার্ব আপনারা সবাই জানেন, তার বলে লাভ নেই। তাহলে কথা বলেছিলাম আপনারা যদি বলেন তাহলে এখানে আই, যদি কথা বলে ইংরেজি স্পিক হয় তাহলে এটার পাস্ট ফর্ম স্পোক, আই স্পোক। তারা মারতো, দে বিট বেট, তারা মারতো বেট। তুমি গান গিয়েছিলে, ইউ সাং এ সং। তো যাই হোক, এগুলো আপনারা বুঝেছেন। প্রেজেন্ট এই টেন্স নিয়ে কোনো কথা নেই। এবার সামনে যদি আপনি ভবিষ্যৎ চিন্তা করেন তাহলে ভবিষ্যৎ নির্দেশক থাকবে, যেমন আমি যাব, আমি খাবো, আমি গাবো। তো সব যখন সামনে আসে তখন সেটাকে বলে ফিউচার ইনডিফিনিট টেন্স। তো ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে একটু প্রবলেম আছে, দেখবেন যে আমরা যদি প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিটে দেখি তাহলে সেখানে কোনো সাহায্যকারী ভার্ব ছিল না। বাট ফিউচার ইনডিফিনিট টেন্সে ফিউচার নির্দেশক শিয়াল বা উইল বসে, এছাড়া আর কিছুই না। তো শিয়াল উইল বসলে আপনি যদি বলেন যে আমি কথা বলবো, তাহলে সেক্ষেত্রে আই শিয়াল স্পিক। আচ্ছা, তাহারা মারবে, দে উইল বিট। তো এইভাবে আপনারা ভবিষ্যৎ নির্দেশক যদি কোনো কিছু পান তাহলে সেক্ষেত্রে আপনারা ধরে নিতে পারেন যে ফিউচার ইনডিফিনিট টেন্স। তো এই হচ্ছে আসলে বাংলা ইংরেজি। এখন আপনি যদি এটা থেকে বাড়াইতে চান বাড়াইতে পারবেন। যেমন যদি বলি যে আমি তাকে মারি, দেখেন এই আমি তাকে মারি আসলে কখন মারি স্পেসিফাই নেই, নির্দিষ্ট নয়। তাহলে আপনি বলেন তো এটা কোন টেন্স হবে? আপনি নিশ্চিত বুঝতে পারবেন যে ভাই বলছিল যে কোনো টেন্সে যেহেতু পড়ছে না, তাহলে এটা ইনডিফিনিট টেন্স। আচ্ছা, যদি বলে আমি তাকে লাঠি দিয়ে মারি, দেখেন আপনি চাইলে এটা বাড়াতে পারেন যে আই বিট হিম উইথ স্টিক। স্টিক হলে লাঠি দিয়ে যদি হয় তাহলে উইথ হয়। আচ্ছা, কোথায় মারি? যদি বলি যে পায়ে মারি, তাহলে অন ফুট। আচ্ছা, মাথায় মারি, অন হেড। তো এইভাবে কিন্তু আপনি চাইলে টেন্স থেকে শব্দ বাড়াতে পারেন। তো